ওয়াও, দেখুন 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 দেখুন, কিন্তু মাইটি জাহাজ। টাউন হল, এখানে নোবেলের বল হয়, ডিনার হয় প্রত্যেক বছর। মানে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এখানে এসে রাজাকে মিট করেছিলেন। রাজ পরিবারের প্রিন্সেসের খুব ফেভারিট কেক বলে এটার নাম প্রিন্সেস তর্তা। প্রীতিজিৎ, আজকে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন সত্যি। ব্যাস অল্প একটু দাও। স্টকহোমে এসে বাঙালি খাওয়া, এটাই হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, এবং তা হচ্ছে মৈনাক আর চন্দ্রিমার কল্যাণে। না, থ্যাঙ্কস টু দেম। হ্যাঁ, এসেছো। অসাধারণ, সেটাই বলছিলাম আমি। ডাল, আর ওখানে কি আছে রে? ওটা চিকেন কষা, ওটার দিকে আমার কোনো হ্যাঁ, আমারও ইন্টারেস্ট নেই। পাবদা মাছ আছে, মালাই পনির আছে, ব্যাস আর দিও না, আর দিও না। পেঁয়াজ পোস্ত ডাল দিয়ে ভাই। হ্যাঁ, মালাই পনির। আমরা আজ সকালে একটু আগে এসে পৌঁছালাম স্টকহোমে। স্টকহোমের দক্ষিণে এই জায়গায় চন্দ্রিমা আর মৈনাকের বাড়ি। ওদের আপনারা চেনেন, দ্য বং ইন সুইডেন, এই চ্যানেলের হোস্ট হচ্ছে এই দুজন। গতকাল হেলসিঙ্কি থেকে রওনা দিয়ে আজকে এসে পৌঁছালাম স্টকহোম। না না, ঠিক আছে, দুজনেই হোস্ট। ওটা তবে ব্যাপার না, দুজনেই আগের ভিডিওতে আপনারা দেখেছেন গন্ধরাজ লেবু রয়েছে। ওটাই তো, এটা পেলে কোথায়? গন্ধরাজ এখানে পাওয়া যায়। লেবু পাতা, বাহ! দারুণ দারুণ। তো তারপর ওদের বাড়িতে এলাম। এখন মধ্যাহ্ন ভোজন, লাঞ্চ, এই সব কিছু দিয়ে করে তারপর আমরা বেরোবো একটু স্টকহোম দেখতে। আর এই সব কিছুই থাকবে এই পর্বে। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টকহোম ভ্রমণের গল্পে। ঠিক, চলুন খাওয়াটা খেয়ে নিই, তারপর স্টকহোম ভ্রমণ করছি। আচ্ছা, তোমরা চ্যানেল কবে থেকে শুরু করেছিলে? আজ থেকে 3 বছর। 3 বছর। আমাকে এসব জিজ্ঞেস করলে বলে যাই। এগুলো ওর কাছে স্ট্যাটিস্টিক্স থাকে। আচ্ছা, তো চ্যানেলটা এমনি শখে, যে কখনো যে 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছাবো সেটা। এই যে মৈনাকের কিন্তু অগাধ জ্ঞান হিস্ট্রিতে। ওর যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু যারা আগের পর্ব দেখেছেন স্ক্যানিয়াতে কাজ করে এখানে, কিন্তু ওর হিস্ট্রি, কালচার, এগুলোতে বেশ ভালো নলেজ। খেয়ে নিই। এই আমি না এই তোমার এই ডাল দিয়ে পুরো ভাতটা খেতে চাইবো, বুঝেছো? আর কিচ্ছু খাবো না। না, আমি মানে এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডাল, আমি ডাল পোস্তর সঙ্গে পাবদা মাছ, একটা পাবদা মাছও খাবো, অন্য কিছু ধরবো না। এই যে তোমরা তো একদম স্বল্প ইটার, কি হ্যাঁ, বলবো, স্বল্পাহারী। স্বল্পাহারী। এখানে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আমরা বেরিয়ে এলাম লাঞ্চ করে, পার্কিং লটে গাড়িতে ওঠার আগে পৃথ্বীজিৎ নোটিস করলো, বললো শিবাজি একটু দেখা আমাদের দর্শকদের। এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাখির বাসা। সুইডেনে স্টকহোমে পাখির বাসা, এবং এটা মাল্টি লেয়ার বাসা। ভেতরে অনেকগুলো লেয়ার রয়েছে, যাতে শীতকালে পাখিরা টিকে যেতে পারে ঠান্ডায়। মানে এরকম মাল্টি লেয়ার বাসা না বানালে এখানের পাখিরাও কিন্তু টিকতে পারবে না। মানে প্রকৃতি কী সুন্দর শিখিয়ে দিয়েছে, ভাবুন এখানকার পাখিদেরকেও, যে কীভাবে বাড়ি মাল্টি লেয়ার বানাতে হবে ঠান্ডা থেকে বাঁচতে। ঘড়িতে এখন 1:43। আমরা রওনা দিলাম। প্রথমে যাচ্ছি মিউজিয়াম, তাই তো? প্রথমে যাবো ভাষা মিউজিয়াম। হ্যাঁ, ভাষা মিউজিয়াম। ভাষা এখানকার যিনি রাজা ছিলেন, রাজবংশ হচ্ছে ভাষা, গুস্তাভ ভাষা। ঠিক, প্রথম রাজা। যে ফ্যামিলিটা তৈরি হয়েছিল এখন হচ্ছে গুস্তাভ 16। হ্যাঁ, গুস্তাভ 16। গুস্তাভ প্রথম যে গুস্তাভ ছিল, গুস্তাভ 1-এর নাম ছিল গুস্তাভ ভাষা। ঠিক। তো ওর নামকরণে এই শিপটা হয়েছিল যে ভাষা শিপ। ঠিক। তো এটার ইতিহাস ওখানে গিয়ে বলবো। এখান থেকে যেতে মোটামুটি মিনিট 30 সময় লাগবে আমাদের, 30 থেকে 35 মিনিট। মৈনাক তেল ভরবে, আর তেল সেলফ সার্ভিস এখানে। দেখুন, আপনাদের দেখাচ্ছি তেলের দাম কত। এই দেখো লেখা আছে 1554, মানে 15 ক্রোনস, 15.5 ক্রোন। মানে 15.5 ক্রোন মানে হচ্ছে আপনার ওই 1.5 ইউরো, মানে 150 টাকা। তেলের দাম কিন্তু বেশি। এই যে এখানে কার্ড ছুঁয়ে নিল, তারপর পিন দিয়ে দিচ্ছে এবং নিজেই তেল ভরে নেবে। আমাদের ওখানে অবশ্য এই সেলফ সার্ভিসের অসুবিধে। লোকজন এত বেশি যে সেলফ সার্ভিস বেশি হলে সমস্যা, লোকজনের চাকরি কমে যাবে। তো এই দেশে এটা ঠিক আছে, অল্প সংখ্যক লোকের দেশ। আমরা একদম স্টকহোমের
ওয়ান অফ দ্য প্রাইম স্পট, তাই তো এটা? এখন রাজার বাড়ির খুব কাছে। রাজার বাড়ির খুব কাছে রয়েছি এবং এইখানে দেখুন যা আমাকে মৈনাক বলছে যে এই জায়গাটাকে প্রিজার্ভ করা হয়েছে, যেরকমটা পুরনো দিনে ছিল অনেকটা সেরকম, নতুন কনস্ট্রাকশন এখানে চোখে পড়ছে না। এই দেশের এটা একটা নিয়ম বলতে পারেন বা নীতি বলতে পারেন, দে প্রিজার্ভ দেয়ার আইডেন্টিটি উইদাউট দ্য মডার্ন আর্কিটেকচার। মডার্ন আর্কিটেকচার যেই হয়ে যাবে তাহলে কিন্তু, এটা আমি ইয়েতে গিয়েও দেখেছিলাম, এডিনবরাতেও দেখেছিলাম। এই দেখুন, এগুলো ভাড়া করা। আচ্ছা আচ্ছা, এখানে যে কোনো স্পটে হ্যাঁ এরা এক একটা স্পট থেকে তুমি নিয়ে ভাড়া করে অ্যাপের মাধ্যমে। করে নিয়ে তারপর তুমি আচ্ছা, এই যে বাসগুলো রেড কালারের, এগুলো শহরের বাইরে যায় তাই তো? আর ব্লুগুলো শহরের মধ্যেই? একদম মানে প্রপার মানে সেন্ট্রাল এরিয়াগুলোতে ঘোরাফেরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে গাড়ি রেখে এবার আমাদের হাঁটতে হবে। না, এই পাশেই? এই তো, আচ্ছা, ওই যে পাঁচতল দেখতে হ্যাঁ পাচ্ছ। হ্যাঁ, মাস্তুল দেখা যাচ্ছে, পার্কিং এরিয়ায় গাড়ি রেখে একটুখানি হেঁটে যাব আমরা। মৈনাক আমাদের নাবি দিল। এটাই হচ্ছে নর্ডিস্কা মিউজিয়াম, আর এর পাশেই হচ্ছে ভাষা মিউজিয়াম। পার্কিং এখানে জায়গা নেই, আমরা হেঁটে যাচ্ছি মিউজিয়ামে। গাড়ি যেহেতু পার্কিংয়ে পার্ক করতে পারবে না, গাড়ির মধ্যে ড্রাইভারকে থাকতে হবে যে কোনো জায়গায় রাখলে, তো বললো তোমরা ঘুরে এসো, আমি গাড়িতে থাকছি। দারুণ সুন্দর আলো রয়েছে এখনও অবধি, সামনেটা এই রকম দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে নর্ডিস্কা মিউজিয়াম, দ্য ভাইকিং মিউজিয়াম আর ভাষা মিউজিয়াম হচ্ছে ডান দিকে। মিউজিয়াম হচ্ছে এখানে মিউসেট, MUSET। কি সুন্দর জায়গা দেখুন। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো পলিউশন নেই, রাস্তায় জল জমা রয়েছে সেটা ঠিক আছে, হালকা বাচ্চারা খেলছে। আমাদের ওখানে এই রকম জায়গা পাওয়া যায় না। এই দেখুন দুজন দৌড়াচ্ছে, এইরকম জায়গায় দৌড়ানোর আনন্দই আলাদা। ওই হচ্ছে জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে, ওটাই ভাষা মিউজিয়াম। ভাষা জাহাজ যেটা ডুবে গিয়েছিল তার কথা বলছি একটু পরে মিউজিয়ামে গিয়ে, সেটাই ওখানে রাখা রয়েছে। আর সামনে এখানে ওই খাড়িটায় যাওয়া যাবে, ওই সামনেই খাড়ি, ওখানে যাচ্ছি আগে, তারপর মিউজিয়ামে যাব। আচ্ছা, আমাকে ফোন করেছিল মৈনাক যে ও গাড়ি পার্কিং করে ফেলেছে, আসছে, বলে একটু ওয়েট করো আমি চলে আসছি। ও আসুক, ততক্ষণে আমরা খাড়িটা একটু দেখে নিই। কত শিপ রয়েছে এখানে, ছোট ছোট, ম্যাক্সিমামই মাছ ধরার খুব সম্ভবত। দারুণ জায়গা। এই দেখুন সামনে যেটা বললাম না, একটা নৌকার গায়ে ইন্ডিয়া লেখা, সেটাই সামনের এইখানের নৌকাটা। দেখুন আমি জুম করছি, এখানে আলোটা কমে যায় তাড়াতাড়ি, এটা একটা সমস্যা এই সময়। যদি সামারে এখানে কেউ আসেন তাহলে কিন্তু দীর্ঘ সময় আলো থাকবে। এই দেখুন এই জাহাজটার নাম ইন্ডিয়া। এইখানে ভাইকিং লাইন, যে জাহাজটা করে আজ সকালে আমরা এসেছি, ওটাই দাঁড়িয়ে আছে, সিন্ডারেলা। তার ঠিক উল্টো দিকেই এই যে এটাই ভাষা মিউজিয়াম। ওই মিউজিয়ামে যাব এবার, মৈনাক আসুক তারপর। দারুণ সুন্দর সময় কাটছে স্টকহোমে। এইখানে এই ঘাসের রংটা দেখুন একটু, আহা, ঘাসের রংটা দেখেছিস ভাই? এই সবুজ কিন্তু আমরা পাই না, আমাদের ওখানে সবুজটা আলাদা, এই সবুজটা আলাদা। পার্কিং পেয়ে গেছো, এবার চলো ভাষা মিউজিয়াম দেখা যাক। এই যে ঘাসের সবুজটা দারুণ দারুণ, খাড়িটা দেখে এলাম আমরা। ওই দিক থেকে তোমাদেরকে, হ্যাঁ ওই তো ওখানে ভাইকিং মানে সিন্ডারেলা দাঁড়িয়ে আছে আমাদের শিপটা, দেখলাম তো ওখানে আমরা। এই সবুজটা না আমাদের ওখানে পাই না আমরা, এই সবুজটা আলাদা। তাও তো বলছে এখন এই সময় একটু ওই হলদেটে ছাপ এসছে মাঝখানে, সামারে আসলে আর কি ফাটাফাটি সবুজটা দেখা যেত। কচি সবুজ যাকে বলে। আর এইদিকে এই যে এখানে ফল কালার ধরেছে, এখন তো একদম শেষের দিকে ফল কালার, যেটা বারবার বলছি। মাসখানেক আগে এলে দারুণ সুন্দর ফল কালার দেখা যেত। ওয়াও, দেখুন 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 দেখুন, ওয়াও জাস্ট। এই হচ্ছে সেই ভাষা শিপ, জাইগ্যান্টিক। ভাবা যায় পৃথ্বীজিৎ, মাসুল সহ পুরোটাই একটা রাজকীয় ব্যাপার। এবং
এটা গুস্তাভো যে কিং ছিল সে বানিয়েছিল। তো এই জাহাজটা মাত্র 1300 মিটার চলেছিল, তারপরেই ডুবে যায়। দারুণ ভাবতে পারো, মাত্র 1300 মিটার কিন্তু এই জাহাজ চলেছিল, তারপরেই ডুবে যায়। শুনলাম সেটা। এই 1628 সালে এখানকার যে রাজা গুস্তাভা সে বানিয়েছিল, তার নির্দেশে বানানো হয়েছিল। 1626 সাল থেকে তৈরি করা শুরু হয়। 1628-এ যখন এটার ফার্স্ট ভয়েজ পোল্যান্ড এবং এস্টোনিয়ার উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য এটাকে পাঠানো হচ্ছিল, সেই সময় 1300 মিটার গিয়েই ডুবে যায়। 1961 সালে এটাকে জল থেকে তুলে মিউজিয়ামে স্থাপন করা হয় ট্যুরিস্টদের জন্য, দর্শকদের জন্য। জলের তলায় আছে, 350 বছর জলের তলায় আছে। সিনেমাতে এরকম দেখেছি অনেক, হ্যাঁ, কিন্তু বিশেষ বাস্তবে করে আমার মনে পড়ছে হচ্ছে ওই কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান। হ্যাঁ এই টাইপের শিপ দেখেছি, চোখের সামনেই প্রথমবার দেখছি আর কি। 1961 থেকে 1988 অবধি একটা টেম্পোরারি মিউজিয়ামে রাখা ছিল এই জাহাজ। তারপর রয়্যাল ন্যাশনাল সিটি পার্কের ভেতরে এই ভাসা মিউজিয়ামে পাকাপাকিভাবে নিয়ে আসা হয় জাহাজটিকে। 1961 থেকে 2025 পর্যন্ত প্রায় 45 মিলিয়ন মানুষ দেখেছেন এই জাহাজ। পাল খুলে দেওয়ার পরে মাছ তুলে এইরকম লাগবে এই জাহাজটা। এই জাহাজে এই রকম কামান ছিল গোটা 20। জাহাজটি সাংঘাতিকভাবে ভারী আর আনস্টেবল ছিল। ভারী ভারী ব্রোঞ্জের কামান, মূর্তিসহ প্রচুর পরিমাণে কারুকাজ, কাউন্টার ব্যালেন্সের অভাব, এই সব কিছুই ছিল এই জাহাজ ডুবে যাওয়ার কারণ। আর একটা কথা বলি, জাহাজের কাঠের কথাটা একটু খেয়াল করুন, যে কী ধরনের কাঠ ব্যবহার হয়েছিল, যে 350 বছর সমুদ্রের তলায় নোনা জলের মধ্যে থাকার পরেও এটা ইনট্যাক্ট রয়েছে। বাই দ্য ওয়ে, এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে 195 ক্রোন, সুইডিশ ক্রোন। প্রথম ভয়েজেই খানিকটা যাওয়ার পরে হালকা হাওয়াতেই কাত হয়ে যায় জাহাজটি, তারপর ডুবে যায়। রাজা গুস্তাভ গিয়েছিলেন পোল্যান্ড আর এস্তোনিয়া অভিযানে। প্রধান ইঞ্জিনিয়ারের ওপর চাপ ছিল তাড়াতাড়ি জাহাজ তৈরি করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর। রাজার আদেশে তাড়াহুড়োয় জাহাজটিকে ছেড়ে দিতে হয়েছিল, আর তারপর ঘটে যায় এই দুর্ঘটনা। সেই সময় যদি এটা ঠিকঠাক মতো ব্যালেন্স থাকতো, তাহলে সেই সময় একটা ডেডলিয়েস্ট জাহাজ হতো, যদি ঠিক মতো ভাসতে পারতো। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে একটা মিলিটারি জাহাজের ওপরে এই ধরনের কারুকাজ, যেটা ইউনিক ছিল। এবং এগুলো, হ্যাঁ, এই যে মাঝেরটা হচ্ছে সুইডিশ এমব্লেম, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে এই এত কারুকাজ, এত মূর্তি, এগুলো কিন্তু রাজার নির্দেশেই তৈরি হয়েছিল, এবং এগুলোও কিন্তু ভারী করে দিয়েছিল জাহাজটাকে। হ্যাঁ তাই হবে। মানে এটা একটা কারণ, প্লাস কামান একটা কারণ। নিচের অংশটা দেখুন, এখানে লেখা রয়েছে যে এই যে স্কাল্পচারগুলো জাহাজের সামনে, এটা ডিসক্রাইব করে যে দিস শিপ বিলংস টু দ্য কিং অফ সুইডেন, গুস্তাভ টু, এবং হি ইজ দ্য রাইটফুল কিং অফ সুইডেন। শুধু তাই না, কিংয়ের পাওয়ার, ম্যাজেস্টি অ্যান্ড গ্লোরি, এটাকেও রিপ্রেজেন্ট করে এই স্কাল্পচারগুলো। এই জাহাজটি ডুবে যাওয়া অবশ্যই একটি ব্যতিক্রম, কারণ এই দেশের ভাইকিংরা চিরকালই জাহাজ বানানোতে দারুণ পারদর্শী। আর সুইডেনের নেভি ইউরোপের সবচেয়ে শক্তিশালী নেভি ছিল, যারা একসময় প্যারিস অবধি জলপথে গিয়ে দখল করে নিয়েছিল। যদিও এই জাহাজটা ব্যর্থতার প্রতীক, কিন্তু মাইটি জাহাজ। এই যে নর্ডিস্কা মিউজিয়াম, এটা হচ্ছে নর্ডিক হিস্ট্রি মিউজিয়াম। আর আমরা ঢুকছি না এখন, অনেকটা সময় লাগবে এটা দেখতে, আমাদের এটা প্ল্যানে নেই, বরঞ্চ আমরা একটু সিটিটাকে বেশি করে দেখতে চাই। এই জায়গাটা পুরো গোল্ডেন হয়ে আছে, দেখুন, প্রকৃতির গোল্ড এটাই। আফসোস হচ্ছে যে কেন কদিন আগে এলাম না। আসলে আমাদের এই গ্রুপ ট্যুরটা এই সময়ই ছিল, এবং সেটা ছিল, আপনারা জানেন, অরোরা এক্সপ্রেস ট্যুর। অরোরা দেখার জন্য এই সময়টাই বেস্ট ছিল, নাহলে আমরা 1 মাস আগে আসতেই পারতাম। চেষ্টা করব ইউরোপে আবার আসতে বিভিন্ন সিজনে। ইউরোপ কিন্তু কালারফুল, প্রকৃতির দিক দিয়ে
অনেক রকমের ভ্যারাইটি এই ইউরোপে রয়েছে, এবং মন, মাথা, চোখ সব কিছুর আরাম, শরীর সব কিছুর আরাম ইউরোপে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত ইউরোপকে দেখছি তত ভালো লাগছে। আমি এসেছিলাম ইংল্যান্ডে, তখন পৃথ্বীজিৎ আসেনি, তখনই দেখেছিলাম যে কত সুন্দর জায়গা, কত ওয়েল মেনটেন্ড, কত পিসফুল, কত দুর্দান্ত জায়গা। যদিও এক্সপেন্সিভ উইদাউট এনি ডাউট, কিন্তু বেড়ানোর জন্য সেরা জায়গা দাদা। এটা নতুন ট্রাম, অনেক স্পিডে যাচ্ছে। হ্যাঁ বেশ ভালোই, পুরনো ট্রাম। হ্যাঁ, এইবার এই যে এই ট্রামটা পুরনো ট্রাম, প্রায় 100 বছর পুরনো। হ্যাঁ এটাও ভালো স্পিডে যাচ্ছে। এগুলো এই যে আমাদের পাশে একটা সেই পুরনো দিনের ট্রাম এসে দাঁড়িয়েছে। এবার টিকিট চেকারকে খেয়াল করুন একটু, পুরনো দিনের ড্রেস পরে একদম দাঁড়িয়ে রয়েছেন। এই ট্রামটা উঠতে হবে, কালকে উঠবো। আর ডান দিকে এখানে এটা হচ্ছে রয়্যাল থিয়েটার, রয়্যাল থিয়েটার সুইডেনের স্টকহোমের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমাকে মৈনাক বলছে এখানে যত হোটেল আছে সব আরব শেখদের, আলনাইয়ান ফ্যামিলির। ও কি সুন্দর লাগছে এখন। এই যে এনকে লেখা, হ্যাঁ, এনকেটার ইতিহাস হচ্ছে এটা ইউরোপের সবথেকে পুরনো শপিং মল। ও আচ্ছা, 100 বছরের বেশি। ওপরে যে ঘড়িটা রয়েছে, Yes, NK হ্যাঁ এনকে এবং- শপিং মল। আচ্ছা এবং প্রিমিয়াম শপিং মল, মানে প্রোডাক্টগুলো খুব এক্সপেন্সিভ যা যা আছে এনকে। আচ্ছা, এনকে শপিং মল, যেটা ইউরোপের সবচেয়ে পুরনো শপিং মল। 100 বছর পুরনো, ভাবো 100 ও। বছর আগে শপিং মল ছিল। আর এই যে সামনের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে গ্যালেরিয়াম শপিং মল। গ্যালেরিয়াম শপিং মলও একটা প্রিমিয়াম শপিং মল। এনকে পেছনে ছেড়ে এলাম, সামনে ওই টাওয়ারটাতে যাচ্ছি আমরা। লাল রঙের যে টাওয়ারটা দেখা যাচ্ছে, লাল না পিঙ্ক, পিঙ্কও নয়, অদ্ভুত একটা কালার, রেড আর পিঙ্কের মাঝখানে। কী নাম বললে ওটার? সার্কেল টাওয়ার। হ্যাঁ, সেলগেল টাওয়ার। আমরা একদম স্টকহোম প্রপারে রয়েছি। এই যে বাড়িগুলো দেখছেন প্রত্যেকটাই পুরনো বাড়ি, পুরনো বলতে 500-600 বছরের পুরনো। সামনেই স্টকহোম সেন্ট্রাল স্টেশন। আমরা যখন কোপেনহেগেন যাব, খুব সম্ভবত ট্রেনে যাব, এখনও ডিসাইড করিনি, হয় ট্রেনে না হলে বাসে। যদি ট্রেনে যাই তাহলে এই স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে। পরশুদিন সকালে 9:30 নাগাদ একটা ট্রেন আছে, যেটা বেলা 3-3:30 নাগাদ কোপেনহেগেন পৌঁছাবে। আমরা গাড়ি পার্ক করলাম এখানে। ওই যে মাথায় যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সিটি হল, যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয়। এই হচ্ছে স্টকহোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, এই যে। আর ডান দিকে এই বিল্ডিংয়ে দেখুন, এখানে আইবিএমের অফিস রয়েছে, এই যে এখানে। আর ওখানে স্ক্যান্ডিক হোটেল। স্ক্যান্ডিক হোটেল আমি আগেও বলেছিলাম এই সিরিজের আগের ভিডিওগুলোতে। স্ক্যান্ডিনেভিয়ায় স্ক্যান্ডিক হোটেল চেন ওয়ান অফ দ্য পপুলার, এবং এখানে এলে চুজ করতে পারেন। এই যে এটা হচ্ছে স্ক্যান্ডিক। সব জায়গায় এখানে স্ক্যান্ডিকের হোটেল পাবেন, ওদের ওয়েবসাইট রয়েছে, দেখতে পারেন। আর স্ক্যান্ডিক হোটেলগুলো খুব প্রাইম লোকেশানে, এখানেও যেমনি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই স্ক্যান্ডিকের হোটেল। আমরা এখন জাস্ট এখানে হাঁটবো, শহরটাকে একটু অনুভব করার চেষ্টা করব। সময় এখন কিন্তু বেশি নয়, দেখতে সন্ধে লাগছে, রাত লাগছে। এই এখন হচ্ছে 4:21 বাজে, মোটামুটি 7টা-7:30 অবধি কাটাবো এখানে। এই যে গাড়িটা চলে গেল সামনে, এই গাড়িটা, এটা পুলিশের গাড়ি ছিল, ভলভো। হ্যাঁ, এখানে মৈনাক বলছে যে এই গাড়িগুলোতে একটা স্ক্যানিং সিস্টেম আছে, উল্টো দিকে আসা গাড়ি এই ইন্স্যুরেন্স চেক করতে পারে, কাগজপত্র চেক করতে পারে অন দ্য গো। এবং যদি সেখানে গন্ডগোল কিছু থাকে, এদিকে হ্যাঁ, তাহলে ও সাথে সাথে হ্যাঁ ইউটার্ন মেরে সেই গাড়ির পেছনে ধাওয়া করবে। স্টেশনের ভেতরটা হচ্ছে এরকম। ওয়াও, অসাধারণ। দেখুন একবার, আমরা এখন রয়েছি সুইডেনের রাজধানী স্টকহোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এবং সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের ভেতরটা এই রকম। স্টেশনে ঢোকার আরেকটা কারণ হচ্ছে, পরশুদিন আমরা কোপেনহেগেন যাব, তো আমি মৈনাককে বললাম যে এখানে কাউন্টারে টিকিট পাওয়া যাবে স্টেশনে, বললো হ্যাঁ পাওয়া যাবে। তো আমি অনলাইনে কাটার বদলে এখান থেকেই কেটে নেব।
সেই জন্য সেটা হচ্ছে ঢোকার আরেকটা কারণ। এই যে সৃজা আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, এখানেই থাকে স্টকহোমে। ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল বেশ কয়েকদিন আগে যে তোমরা আসছো স্টকহোমে, তারপর মেসেজ করে যে আমি দেখা করব। আজকে বিকেলবেলা সেন্ট্রাল স্টেশনে চলে এসেছে, আমি বললাম এখানে আছি আমরা। তো ও 5 বছর ধরে আছো তাই তো? চাকরি করে সৃজা এখানে। ওর বাবা মাও আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, দাদা বাবা মা সকলে। আর আমি শিবাজিদাকে একটা লম্বা লিস্ট পাঠিয়েছিলাম যে হ্যাঁ। তোমরা এটা করতে পারো, কারণ চেনা কেউ আসছে, মানে আপেক্ষিক অর্থে চেনাই বলা যায় তো। হ্যাঁ, তাই জন্য মনে হচ্ছিল যে যতটা দেখানো যায় ওদেরকে, যতটা ওরা দেখতে পারে তাহলে সবারই ভালো হয়। এই দেখা যাক, কাল সারাদিন সৃজা থাকবে আমাদের সঙ্গে। ও চাকরি করে কিন্তু বলছে আমি ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাব। একদম। যাই হোক, কাল সারাদিন আমরা ঘুরবো স্টকহোম, সেসব তো দেখতেই পাবেন আপনারা। আপাতত আমরা হেঁটে যাচ্ছি টাউন হলের দিকে। বাইরে থেকে লাইট জ্বলবে এখন, বাইরে থেকে দেখতে ভালো লাগবে। এখান থেকে জাস্ট একটুখানি, কতটা হবে, 500 মিটার? হ্যাঁ, 500 মিটার নাই। ওকে। মৈনাক, আমি, সৃজা আর আমাদের পৃথ্বীজিৎ দা আজকাল একটু পেছন পড়ে যাচ্ছে। হাঁটার সময় পৃথ্বীজিৎ খুব সতর্ক যাতে না, না। আবার চোট না পায়। আমার কোনো স্পিডটা বাড়েনি আর কি, আস্তে আস্তে হ্যাঁ। স্পিডটা আসবে। ঠিক না, আসতেই হাট। এখানে আর সতর্ক হওয়ার মতো আছে কি? এত মসৃণ রাস্তা, সব কিছু ভালো। আর এখানে গাড়ি দেখতে হচ্ছে না, গাড়িরা আমাদের দেখছে। সেই গাড়ি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। দেখছে। যেটা আফগানিস্তানে আমার চাপ হচ্ছিল, জোরে বাবা কখন তেড়ে আসে গাড়ি আমার দিকে, তার তো ঠিক নেই। এখানে কিন্তু গাড়ি দেখবে না, যেগুলোতে সিগন্যাল আছে হ্যাঁ। সেখানে কিন্তু তোমাকে গাড়ি দেখতে হবে। না, তাও আমার মনে হয় যে আমি যদি পেরিয়ে যাওয়ার চেষ্টা করি, গাড়ি দাঁড়িয়েই যাবে। ওই যে এই টাউন হলের ভেতরে ঢোকা যায়, টিকিট লাগে না, এমনি ঢোকা যায়। তবে খোলা আছে কিনা তার উপর নির্ভর করছে। যদি খোলা থাকে তাহলে ঢুকবো আমরা। সৃজা দেখতে গেল খোলা আছে কিনা। আর একটা কথা, যখন নোবেল প্রাইজ দেওয়া হয় সেই সময় টাউন হল আলোর মালায় সেজে ওঠে। আর শহরের বিভিন্ন জায়গায় কারা কারা কোন বিষয়ে নোবেল প্রাইজ পেলেন সেসবও ডিসপ্লে করা থাকে। এইরকমই একটা ট্রেনে করে পরশুদিন আমরা যাব কোপেনহেগেন। টিকিট কেটে নিয়েছি ওখান থেকে। পরশুদিন 11:24 ট্রেন সকালবেলা। উল্টো দিকেই এই খাড়িটার ওপাশেই হচ্ছে সডেরমম ডিস্ট্রিক্ট, যেটা এখানকার পশ এলাকা। এই হচ্ছে টাউন হল আর এই সডেরমম ডিস্ট্রিক্ট ওপারটায়। আচ্ছা, একটু কারেকশন আছে। এই যে হলটা, টাউন হল, এখানে নোবেলের বল হয়, ডিনার হয়, লাইট অ্যান্ড সাউন্ড হয়, রাজার ফ্যামিলি মিট করে। কিন্তু নোবেল প্রাইজটা দেওয়া হয় এখান থেকে কিলোমিটার 1.5 দূরে একটা কনসার্ট হল আছে সেখানে। যাই হোক, সৃজা ফোন করেছিল যে টাউন হল খোলা আছে, ঘন্টা 2 খোলা থাকবে, আমরা ভেতরে ঢুকতে পারি। যাচ্ছি এখন সেখানেই। লন্ডনের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি যে ক্যাথিড্রাল না থাকলে সিটি হবে না, তাই না? এটা হচ্ছে নিয়ম, বুঝেছো? মেডিয়েভেল যে কটা সিটি আছে ক্যাথিড্রাল থাকতেই হবে। তো এখানে ওই স্টকহোম ক্যাথিড্রাল, এখানকার ক্যাথিড্রাল। আর এই চার্চটা কি বললে? রিডার হলম্যান চার্চ। আচ্ছা, ওখানে আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে এই পুরো উইকেন্ডটাই অল সেন্টস ডে ছিল। আচ্ছা, আমাদের ভূত চতুর্দশীর মতো। হ্যাঁ 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 হ্যাঁ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালায় কবরস্থানে গিয়ে। হ্যাঁ, এই যে হ্যালোউইন কনসেপ্টটা আমেরিকান কনসেপ্ট, কিন্তু এইখানে এই যে কনসেপ্টটা কবরে গিয়ে বাতি জ্বালানো, এটা কিন্তু ইউরোপিয়ান কনসেপ্ট। এবং নর্দার্ন ইউরোপে এটা ওখানেও রয়েছে, মানে ফিনল্যান্ড, পুরো স্ক্যান্ডিনেভ জুড়েই রয়েছে এটা। ওয়াও। এখানে তোমার ম্যারেজ রেজিস্ট্রির জন্য এখানে আসতে হয়। আচ্ছা আচ্ছা, গ্র্যাজুয়েশন এবং সিটিজেনশিপ ওথ নেওয়ার জন্য এখানে। প্লাস নোবেল, দারুণ তো। এইটা হচ্ছে গোল্ডেন হল যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে তোমার নোবেল বল হয় আচ্ছা, এবং নোবেল ডিনার হয়। এবং নোবেল বল আর নোবেল ডিনার এখানেই হয়। হ্যাঁ, একদম এখানে। না, আর একটা জিনিস হচ্ছে রাজ পরিবারের সদস্যরা হ্যাঁ, এখানে আসেন নোবেল লরেটদের সাথে দেখা করার জন্য। মিট করার জন্য, ঠিক। মানে রাজা নিজে আসেন। হ্যাঁ, ওয়াও। এখানে যাওয়া যাবে, এসো। চলো। এখানে রেজিস্ট্রিও হয়, ম্যারেজ রেজিস্ট্রি, এবং সেটা নিয়ে কথা হচ্ছে যে এখানে একটা বিয়েতে 30-35 জনের বেশি হয় না। আর বিয়ের পরে এখানেই ছবি তোলে সবাই, নবদম্পতিরা। দেখুন, ওয়াও।
অসাধারণ জায়গা। এই যে এখানে বিয়ার ইয়ার্লের সমাধি রয়েছে। ইনি ছিলেন আধুনিক সুইডেনের রূপকার। ইনি কিন্তু রাজা ছিলেন না, একজন স্টেটসম্যান ছিলেন। আর এদিকে এই হচ্ছে সিটি লাইন। দেখুন পুরো সিটি এখানে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আহা, কি অসাধারণ লাগছে এখান থেকে। মানে অসাধারণ কথাটা কতবার ব্যবহার করব আমি জানি না, কিন্তু এছাড়া আর কোনো কথা নেই। শিবাজিদা, হ্যাঁ, বলো। যে জিনিসটা তুমি হয়তো এতদিন ধরে মানে এখন লক্ষ্য করছো, হ্যাঁ, ইটস নট অ্যাবাউট ফিনান্সিয়ালি অনেক দেশ আছে না যে টাকা খরচ করে জায়গাগুলো একদম স্প্যাঙ্কি করে দেয়। হ্যাঁ, সুইডেনে কিন্তু ন্যাচারাল বিউটি প্রচুর, ন্যাচারাল, একদম সব একদম। কিছু ন্যাচারাল। তুমি যদি পাহাড় জঙ্গলও ঘুরে বেড়াও, হ্যাঁ। শহরগুলো তো এখানে কিন্তু ইতিহাসের ছোঁয়া আছে। ঠিক, এরা কিন্তু 1000 বছর পূর্ণ নিজেদের যে ইতিহাসটাকে সেটা ধরে রেখে নতুন যে আজকে শহর ভাবনা হ্যাঁ, সেটাকে করছে। সেটাকে কিন্তু তৈরি করেছে। হ্যাঁ, অবশ্যই। নট কম্পেনসেটিং দ্যার হিস্ট্রি। মানে Right. একটা জাত নিজের ইতিহাস যখন ভুলে যায় সেই জাতের পতন অনিবার্য, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরা একদম, কিন্তু নিজের ইতিহাসটা বলেন। একেবারেই নয়। এবং সেটা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। আমরা বাড়ি ঘরদোরগুলো তুমি দেখছো, হ্যাঁ, বাড়ি ঘরদোরগুলো ঠিক 600-700 বছর আগে গামলাস্থান, এই যে এই জায়গাটা আমি আঙুল দেখাচ্ছি, হ্যাঁ, এই যে চাঁদবা ওই যে অঞ্চলটা হ্যাঁ, ঠিক যেভাবে তৈরি হয়েছিল architecture, এখনো সেরকমই ঠিক রয়েছে। সেভাবে ওরা হয়তো ওটাকে ওই চুনকাম পলেস্তারা করে ওই শেপে এনেছে। হ্যাঁ। শেপটা কিন্তু এসেনশিয়ালি এরকমই ছিল। ঠিক। নাও, আচ্ছা, এই জায়গাটা তুমি তো ব্লগে বলেই দিয়েছো যে এখানে বল হয়, ডিনার হয়, আর হ্যাঁ, নোবেল ওয়াল, নোবেল ডিনার সবকিছু Correct. এখানে, এবং Swedish- রাজা এসে মিট করে। কারেক্ট, প্রত্যেক বছর মানে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এখানে এসে রাজাকে মিট করেছিলেন। হ্যাঁ, এবার একটা নোবেল প্রাইজ বছরে প্রায় 8-10 জন 12 জন করে পান, হ্যাঁ, এবং প্রত্যেক জন প্রাইজ মানি পান বছর বোধহয় 5 to 6 ক্রোস করে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে 10-12 জন মোটামুটি 60-70 কোটি টাকা সুইডিশ গভর্নমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তো 60-70 কোটি টাকা খরচ করছে, তারপরে তাদেরকে আনছে, তাদের যে 3 জন করে হ্যাঁ। একজন নোবেল লরেট ফ্যামিলি মেম্বার বা ডিগনিটারি আনতে পারে, তাদেরকে হোস্ট করছে। তো মোটামুটি 100 কোটি টাকা খরচা, তার বেশি খরচ। বেশি খরচ মোটামুটি। তাদেরকে আনছে প্লেনে করে হ্যাঁ। ফার্স্ট ক্লাসে। তো একটা সরকার তার 1% খরচা করে 1 কোটি টাকা খরচা করে আজকে এই জায়গাটা তো একদম ঝাঁ চকচকে ল্যাভিশ করে নিতে পারতো। করলো না কেন? করলো না এই কারণে দে ডু নট ওয়ান্ট টু ফেক আউট। মানে Right. আমি নকলভাবে চাকচিক্য নিজের দেখাবো না। আমি যেটা আমার আদি, যেটা আমার হেরিটেজ, যেটা আমার আস্থা, যেটা সেটাই আমি দুনিয়াকে দেখাবো। রাইট। তুমি যেভাবে দেখতে চাইছো আমাকে, তাই বলে আমি একখানা দামি জামা কাপড় পরতে পারবো না। আমার যদি সুতির জামা কাপড়টাই আমার আভিজাত্য হয়, আমি সেই আমি সেটাই আভিজাত্যটাকেই পৃথিবীকে দেখাবো, এবং সেটাই সুইডিশ কালচার। দারুণ, দারুণ, দারুণ। অসম, অসম। থ্যাংক ইউ সো মাচ ফর দিস স্পিচ। আরে অসাধারণ। এবং এটাই একটু আগে আমি দেখছিলাম, এই যে নদীর ধারে, যেটা মৈনাকও বললো যে অন্য কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রি হলে, এটা সোশ্যালিস্ট কান্ট্রি আপনারা জানেন, অন্য কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রি হলে এখানে নদীর ধারে ঝাঁ চকচকে করে দিত, অনেক হয়তো অ্যাক্টিভিটিস থাকতো। হ্যাঁ, সেরকম কিছু নেই। টিম টিম করে আলো জ্বলছে, সব কিছু সেই মনে হয় মধ্যযুগের মতো, কারণ এরা নিজেদের ইতিহাসটাকে ধরে রেখেছে, ইতিহাস নিয়ে খুব গর্ব করে ইতিহাস নিয়ে, এবং সব জায়গায় সেই ইতিহাসটাকে প্রিজার্ভ করেই কিন্তু যা কিছু আধুনিকীকরণ হয়েছে তা হয়েছে, ইতিহাসটাকে ধ্বংস করে নয়। এই যে আরেকজন এসেছেন আমাদের সঙ্গে, জয়েন করলেন, রণজয়। নমস্কার। ও কলকাতার ছেলে, যাদবপুরের। এখানে থাকে কত বছর হলো? এখানে প্রায় 6.5 বছর হয়ে গেল। বাবা, তোমরা তো অনেক দিন ধরে এখানে সব। সৃজা 5 বছর, তুমি 6.5, মৈনাক 8। হ্যাঁ, দারুণ জায়গায় আছো আনডাউটেডলি। মানে বলতে হয় যে ঠান্ডা। ঠান্ডা হোক, দ্যাটস ওকে, টলারেবল। আর মানে আমি ওই একদম শীতে তো আসিনি, এই সময়টাই এলাম। তো এখন যতটুকু দেখলাম এখানে স্ক্যান্ডিক ঘুরলাম অনেক জায়গা, তাতে আমার কাছে ঠান্ডাটা অতটা বেশি
খারাপ লাগলো না। না অতটা খারাপ নয়, আবার কিন্তু হ্যাঁ তবে সবসময় ওই যে অন্ধকার হয়ে থাকে আর 1 মাস পরে, সেটা একটা সমস্যা। এটা একটা একটু আসে এখানে। হ্যাঁ, তো আমরা এবার যাব হচ্ছে একটা ক্যাফেতে, একটু আড্ডা মারবো, কফি খাবো, তারপর আবার একটু কফি- হাঁটবো। কফিটাই আসল তো, জায়গা। আসল আরে জায়গা। কফি খেয়ে এখানে খুব মজা, হ্যাঁ মানে কফি প্রেমী লোকজন। আমি এরা চা এরা কফি এখানে মোটামুটি কফিতে পিএইচডি করে নিয়েছে। পিএইচডি করে ফেলেছে একদম, আনডাউটেড। একদম। ঠিক। আমরা যে কালকে মধুশ্রী সঞ্জয়ের সঙ্গে দেখা হলো, মধুশ্রী হচ্ছে ওরই জ্যাঠতুতো দিদি। ইয়েস। যাক, এই হচ্ছে ক্যাফে যেখানে আমরা এলাম বেশ খানিকটা হেঁটে, প্রায় কিলোমিটার 1.5 হবে হয়তো। দেখে তো ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানের প্যাস্ট্রি দেখে আর কেক দেখে। ওয়াও, ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু দারুণ সুন্দর। ভাইবটা আমাদের কফি হাউসের মতোই। আর এটা বেতে কাতেন, এটা স্টকহোমের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যাফেস। এটা হচ্ছে প্রিন্সেস লটা। জেনারেলি এটা গ্রিন মার্জিপান থাকে উপরে, কিন্তু এখন অটম চলছে বলে কমলা রং করে দিয়েছে। এটা রাজ পরিবারের প্রিন্সেসের খুব ফেভারিট কেক বলে এটার নাম প্রিন্সেস তর্তা। এটা হচ্ছে ট্রিও বলে, বেতে কাতেনে খুব পপুলার একটা কেক। 3টে লেয়ার অফ চকলেট রয়েছে আর নিচে মনে একটা বিস্কিট টাইপের রয়েছে। আর এটা হচ্ছে স্টকহোমে খুব পপুলার একটা কেক, এটাকে মরট কাকা মানে ক্যারেট কেক বলা হয়। আর শিবাজিদার প্রীতিজিৎদা ব্রিক ক্যাফে নিয়েছে, কারণ স্টকহোমে কফি খেতে এবং ফিকা করতে মানুষ খুব পছন্দ করে। ফিকা মানে হচ্ছে টু হ্যাভ কফি উইথ সামথিং সুইট, এবং কাজের মধ্যে হোক কি দিনের যে কোনো সময় হোক মানুষ একটু পজ নিয়ে ওটা করতে চায়। তো সবাই সবসময় বলে যে চলো একটু গিয়ে ফিকা করি। তো ট্র্যাডিশনাল ফিকা আমরা শিবাজিদার সঙ্গে আজকে করছি। এবং এই ব্রিক ক্যাফের মাহাত্ম্য হচ্ছে এটা একটা বার্ন্ট কফি, এবং তুমি এটা যতবার চাও রিফিল করাতে পারো। এই কিন্তু এটা এটার জন্য তোমায় কিছু আমি খেলাম দুসি, হ্যাঁ মানে সাংঘাতিক করা একটা কফি। এটা যদি 2 কাপ খাই রাতে ঘুম হবে না, উঠে যাবে। এবং মৈনাকদা কার্ডামন বুলে নিয়েছে, মানে না সিনামন বুলে নিয়েছে। সেটাও হচ্ছে সিনামন বান। হ্যাঁ সিনামন বান ভুলে বলে হ্যাঁ, সেটা হচ্ছে তোমার একদম নর্ডিকের সব জায়গায়, তুমি ডেনমার্ক এটা বলো খেয়েছি। বিভিন্ন জায়গায় এরকম তুমি পাবে। এই এবার এখানকার মজার কথা হচ্ছে যে শুরু করা যাক। ইউ ক্যান মিস ইউর রিলিজিয়ন বাট নট দ্য ফিকা। একদম নিজের ধর্মটাকে তুমি মিস করতে পারবে, কিন্তু ফিকা ছাড়া যাবে না, ওটা রিলিজিয়াসলি এখানে ফলো করা হয়। আচ্ছা, দারুণ, আমার তো এইসব জিনিস এমনি প্রিয়। 3টে লেয়ারের কি নাম বললো তুমি? প্রিন্সেস। প্রিন্সেস টটা মানে প্রিন্সেস কেক। দারুণ দারুণ। রাজকন্যারাও পছন্দ করে, এখন প্রীতিজিৎদারও পছন্দ করে। হ্যাঁ হয়েছে হয়েছে, রাজকন্যাদের পছন্দের সঙ্গে আমার তো মিলবেই। যাই হোক, তুইও খেয়ে দেখ কেন, এটা মিষ্টিটা একদম ব্যালেন্স, একদম কড়া মিষ্টি না। ওকে চলো। রাজকন্যার কেক, হ্যাঁ দারুণ খেতে। একটু মিষ্টি বেশি হয়। রাজকন্যার কেক না, মিষ্টি ঠিক আছে, মানে আমরা যে ধরনের মিষ্টি আমাদের মিষ্টিতে হয় তার তুলনায় কমই। ইটস অ্যামেজিং। একটা খেয়ে দেখ। কি নাম বললে? ট্রিও। ট্রিও। 3টে লেয়ার বলে, 3টে লেয়ার বলে ট্রিও। ফাটাফাটি গো, সাধারণ খেতে এটা। এটা এটা বেশি ভালো খেতে ওটার থেকে। আমরা দুর্দান্ত মারলাম। এবার এই জিনিসটা দেখানোর জন্যই এখন ক্যামেরাটা অন করলাম। দেখলেন এখানে আমরা যারা খাবার খেলাম, আমাদের কাপ ডিশ সব আবার এখানে নিজেরাই রেখে দিলাম। এটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। দারুণ আড্ডা মারলাম, ঘন্টা দেড়েক, অনেক কিছু জানলাম এই স্টকহোম সুইডেন সম্পর্কে। আরেকটা জিনিস দেখুন, এখন সময় হচ্ছে 6:45, দেশে বাজে 11:15, কিন্তু ক্যাফে পুরো ফাঁকা 6:45, এবং এদের কিচেনও ক্লোজ হয়ে গেছে, আর কেউ নেই। 7টায় বন্ধ হয়ে যাবে। সন্ধ্যে 7টা মানে অনেক রাত। এই যে দোকানটা মানে ক্যাফেটা যেখানে খেলাম আমরা, তার নাম হচ্ছে ভেতে কাটেন। কাটেন মানে ক্যাট, আর ভেটে যা বললো ওরা সাদা, হোয়াইট ক্যাট। রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সৃজা আর রণজয় ফর জয়নিং। কালকেও দেখা হচ্ছে আবার। হ্যাঁ, কালকে সৃজা আমাদের ঘুরিয়ে দেখাবে শহর, সেসব কিছু থাকবে আগামী পর্বে। রণজয়, কালকে তুমিও জয়েন করো। জয়েন করছি। হ্যাঁ, তোমার এই আফগানের মতো হ্যান্ডশেকটা না, তুমি একটু মানে আমি রীতিমতো ভয়ে হাত বাড়াই আর কি, ওই চেহারা।
চলো বাইকিং হ্যাঁ ভাইকিং ব্যাপার, দাড়িটা চেষ্টা করছি দাড়িটা করে ফেলো। এটা করবো এটা হ্যাঁ, করবো ঠিক, করো, ঠিক। কাটছি না। করো। চলো শ্রীজা, কালকে দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ, দারুণ একটা সন্ধে কাটলো। আমরা ফিরে যাচ্ছি চন্দ্রিমাদের বাড়িতে। এখনও 9টা বাজেনি এখানে। আমরা হাইলাইটস দেখছি আজকে খেলার, এই যে সেই সঙ্গে ডিনার চলছে মৈনাক আর চন্দ্রিমার বাড়িতে। প্রীতিজিৎ, আজকে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন সত্যি। ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে, হ্যাঁ, দারুণ একটা আনন্দের দিন আজকে আমাদের ভারতের জন্য এবং ভারতীয় মেয়েদের জন্য। কেননা মেয়েরা যে এখানেও যে খুব আনন্দে আছে তা না, এখনও মেয়েদের ওপর অনেক রকম অত্যাচার হয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েরা চ্যাম্পিয়ন হচ্ছে, জিতছে, বিশ্বসেরা তকমা ছিনিয়ে নিয়ে আসছে উন্নত দেশগুলোর কাছ থেকে আর কি, সেটা একটা আমাদের জন্য দারুণ বড় ব্যাপার। আর আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের পক্ষ থেকে মেয়েদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা। অবশ্যই। আর দুর্দান্ত ডিনার করছি। এই যে এখানে রয়েছে চিকেন আর পনির, সঙ্গে পরোটা। চন্দ্রিমা কিন্তু দারুণ রান্না করে। আরে না না, তোমার চ্যানেলে কি তুমি রান্না বান্নাও শেখাও নাকি লোকে? হ্যাঁ রান্না দেখতে চাই লোকে আরো বেশি। অবশ্যই। আর এটা আমার শখও, আমার রান্না করতে, আমার শেফ হওয়ার শখ ছিল এক সময়, হ্যাঁ, তো হয়নি, কিন্তু ঘরেই শেফ এখন আমি। আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে আবার সারাদিন ঘুরবো। কালকে মৈনাক যাবে অফিসে, কিন্তু বিকেলবেলা জয়েন করবে অফিস থেকে ফিরে আমাদের সঙ্গে। সৃজা আর রণজয়ের সঙ্গে ঘুরবো। সৃজা প্রথমে আমাদের সঙ্গে জয়েন করবে, তারপর রণজয়, আর সবশেষে মৈনাক। সেই সব কিছু গল্প থাকবে এর পরের পর্বে। যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন এবং সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।